নমস্কার, আমি সমীর কুমার, আর আপনারা শুনছেন আমার কণ্ঠে এক হাড় কাঁপানো ভূতের গল্প। গল্পের নাম শ্মশানঘাটে তান্ত্রিক। চলুন তাহলে শোনা যাক আজকের গল্প। শুনেছেন, এটা কালীগঞ্জ, ছোট গাঁ, চারপাশে জঙ্গল, মাঝখানে কাঁচা বাড়ি, কখনো শহরের রোদের মতো উজ্জ্বল নয়। দিনেও গ্রামের শেষ প্রান্তটা লাগে খারাপ, রাত হলে তো কথা নেই। এখানে এক পুরনো শ্মশানঘাট আছে। লোকেরা দিনের বেলাতেও তার জনমানবহীনতা সম্পর্কে বলে। মানুষ বলে, রাত পোহালেই শ্মশানের ওপারে কুয়াশা ঘন হয়, বাতাস কেমন সদ্য কাটা কঙ্কালের মতো ব্যাকুল হয়ে ওঠে। আর যে দিকটার কথা সব্বাই আঁতকে বলেন, ওখানে একটি তান্ত্রিক থাকে। তবে কে তাকে দেখেছে, কেউ স্পষ্টভাবে বলেছে না। শুধু রাতে মাঝে মধ্যে একটা মন্ত্রপাঠের ফিসফিস আর লাল আগুনের ঝলক শোনা যায়। সূর্য ডোবার পর সবাই ওই দিকটা এড়িয়ে যায়। কিন্তু একদিন সব নিয়ম ভেঙে একজন সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিল। আমি বলেছিলাম, সবই কাহিনী, ভূত প্রেতের গল্প তো শোনাই সবাইকে, আমি তো এসব বিশ্বাস করি না। আজ রাতে যাচ্ছি। তুমি সাহসী, ঠিকই, কিন্তু এই ঠুনকো সাহস অনেক সময় অপ্রয়োজনীয় ঝুঁকি হয়ে ওঠে। বন্ধুরা চ্যালেঞ্জ দিল, তুমি রাজি হয়েছ, কিন্তু মনে রেখো, এখানে কেবল অন্ধকার নেই, এখানে পুরনো কোনো কষ্টও আছে। আচ্ছা, আড্ডায় সবাই হেসে বলল, সাহস থাকলে গিয়ে দেখে আয়। আমি আর পারলাম না। রাতে বৃষ্টি পড়ছে, ঝড়ের শব্দ আছে, মেঘ ঢাকা, সব মিলিয়ে পরিবেশ ঠিক হরর ফিল তৈরির। সমীর, আমি ফিরে এসে বলবো, সব কিছুই ছিল কল্পনা। ঠিক আছে, তুমি যা বলো। তবে শোনো, যদি কোনো সময় নদীর মতো নিঃশ্বাস বা অস্বাভাবিক কিছু শোনো, তখন ফিরে এসো আর টর্চ নিয়ে যাবে, বাতি রাখবে। হামেশাই প্রস্তাব দাও, ফিরে এসো। বলছি না না। তো দেখো, আমি তো ভূতের কাহিনী ছুঁই না। হয়ে গেলে, তবুও লোককথা কেবল লোককথাই নয়। রাতটা ভয়ঙ্কর হলে মানুষের স্মৃতি আর মানুষের পাপ সবই জীবন্ত হয়ে ওঠে। আচ্ছা, চলে যাও, আমরা তোমার গল্প শুনব। ছাতাটা খুলে নিয়ে এখন আমি হাঁটছি, ফলে পায়ের ছপ ছপ শব্দ হচ্ছে মাটিতে। বৃষ্টি থামার নাম নেই, কাদা মাটিতে টর্চের আলো মচমচে। বটগাছগুলো ঝাঁকছে, ডালপাতা এক এক করে কেঁপে পড়ছে। আলো পড়লে গাছের গুঁড়িতে আলোর খড়খড় শব্দ। আমি জানি এটা কেবল হাঁটা, কিন্তু কেন বুকটা ধীরেই কাঁপছে? এখানে হাতে টর্চটা এক ধরনের আয়না, অদ্ভুত ছায়া বানায়। আমার তো কথায় কি দেখব? আমি ভূত দেখব না, আমি যুক্তিবাদী, তাই না? আছে সামনে একটা হালকা আলোর ঝিলিক। আমি ধীরে ধীর পায়ে পায়ে এগোই। দূরে প্যাঁচার হুক হুক শব্দ হচ্ছে, কুয়াশার ফিসফিস টর্চের আলো নাড়ানোর ছোট শব্দ হয়ে উঠল। আলোর কাছে গেলে আমি দেখি ছোট একটা আগুন। আগুনটার সামনে এক বৃদ্ধ, কালো কাপড় মাথা ঢাকা, ডাকতে ডাকি। তার নিঃশ্বাস গভীর, মাটিতে ছড়ানো কিছু খুলি, কিছু হাড়, লালটা যেন রক্ত। বলল, ওম কালী, ওম মহাকালী। তার আওয়াজ গভীর, আলোর চারপাশে রিভার্ব ছড়ায়। আমার বুক কেঁপে ওঠে, হৃদস্পন্দনটা কানে বাজছে। আমি তো বলি, এটা দেখে প্রত্যক্ষ করছি। আমার রমরমা প্রকৃতির যুক্তি, কেন এই আতঙ্ক?
কে সেখানে? আমি আমি লোক, আমি শুধু দেখতে এসেছি, আমি কেবল দেখতে। তুমি ভুল জায়গায় চলে এসেছ। এই জায়গা জীবিতদের জন্য নয়। ভুল? আমি তো কেবল, আমি ফিরব। দেখতে এসেছ? তাহলে দেখো। এই বলে মন্ত্রপাঠ শুরু করল। ওম কালী, ওম মহাকালী, ওম। আগুনের হাই দ্রুত বাড়তে লাগল। বাতাসে পাতার ঝাপটা, দূরে বজ্রপাতের ক্ষণিক চমক ফুটে উঠতে লাগল। আগুনটা উদ্ভাসিত হয়ে উঠল। আগুনের মধ্যে যেন একটা ছায়ামূর্তি। আলোর ভেতর কেমন গোল গহ্বর, কোনো মুখও নেই। হঠাৎ কণ্ঠ গলা ফেটে বলল, আমি শুষ্ক কণ্ঠে বলতে থাকি, এটা কি বাস্তব? তুমি ভয় পাও না, এরা আমার সঙ্গী। আমার যা হারিয়েছে তারা এখন আমার কাছে ফিরে আসে। হঠাৎ একটা চিৎকার, এবং তারপর তার আওয়াজ বদলে গেল। আগের সাহস আর নেই। আমি কাঁপছি, পা বেলে বসে যায় বলেই কেবল না, একটু কাঁপুনি বাড়ে, হাঁফ চওড়া হয়ে ওঠে। কিঞ্চিত আমি দেখি ছায়ারা সামনে এসে ঘিরে ফেলছে। তারা চারিপাশে একসাথে, অনেকগুলো বিকৃত কণ্ঠ এবং অচেনা চেহারা। হালকা কণ্ঠসুরে বলল সমীর, যদি তুমি এখানে থাকতে, তুমি বলো, তুমি কি ভাববে? আমি আমি তখনই বুঝতে পারলাম, এই প্রতিটি ছায়া যেন কোনো অতীতের কণায় আটকে আছে। থেমে থেমে কণ্ঠে রবিন, কে বলল? আমি শুনছি। তোমার কণ্ঠেই এখন ভয়ের স্বাদ মিশে আছে। বলো, তান্ত্রিক কি বলল? সে কি তোমাকে? তারপর খুব জোরে জোরে হাসিতে সে বলল, আমি একসময় এই গ্রামেরই মানুষ ছিলাম। তারপর সে বলল, তাদের বিশ্বাসঘাতকতা আমাকে এখানে নিয়ে এসেছিল। সে বলল, গ্রামের লোকগুলো তাকে ডাইনি বিদ্যা বলে অপবাদ দিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল। কিছুটা আবেগের সাথে তখন সে বলল, সেদিন থেকে আমি শ্মশানে রয়েছি, মৃত আত্মাদের ডাকি, তারা আমার সঙ্গী। আমি আমি শুনি, আর শীত কাঁটা ভেতর দিয়ে যায়। আমি মনে করি তার কণ্ঠে তিক্ততা, অভিমান, এমনকি রাগ ছিল। তারা আমাকে ভোঁতা তাসির মতো ছেড়ে দিয়েছিল। তাদের বিশ্বাসঘাতকতা, এটা আমার কষ্ট। আমি শুধু শান্তি চাই, আর তাদের সাথে কথা বলি। বলল, তুমি বুঝবে রবিন, মানুষের ভুল, তাদের মিথ্যা, তাদের হিংসা সব এখানে ফিরে আসে। আমি তখনই বিস্ময়ে আর আতঙ্কে মাথা নিচু করি। তারপর বিদ্যুৎ চমকানো তীব্র ওজ ফেটে উঠল চারিদিকে। মুহূর্তের মধ্যেই সব কিছু বদলে গেল। আগুন নিভে গেল, প্রতিটা শব্দ কেটে গেল, এবং আমি দেখি আর কোনো মানুষ নেই, শুধু কুয়াশা, ভেজা ধরণী, আর এক পুরনো সমাধি, এক পাথরের কাটা নামের খোদাই। আমি একটানা তাকিয়ে পড়ি। শঙ্খতাড়ায় লেখা দেখা, তান্ত্রিক মহাদেব নাথ, মৃত্যু ২৫ বছর আগে। আমি হকচকিয়ে পড়ি। তান্ত্রিক? কি, তার মৃত্যু হয়েছে? তাহলে এখানে কে আমি বলে মন্ত্রপাঠ করছিল? এই অবস্থাতে বুক ধরাধর করে পেছন থেকে একটা কণ্ঠ এসে বলল, এখন তুমি বুঝতে পেরেছ? কণ্ঠটা বরফ ঠান্ডা। সেই তান্ত্রিক, কিন্তু এবার তার পা মাটিতে নেই। সে ভাসছে বাতাসে, হালকা দ্রুততার সাথে নিজের ঘের ঘিরে। আর চোখ, ওই লাল আলো, সে যেন আগুনের মধ্য গর্ত। একটা পরিচিত সুর আসে, বলল, আমি এখনো এই শ্মশান ছাড়িনি।
কারণ আমার সাধনা এখনো শেষ হয়নি। তারা তারা ফিরে এসেছে। চিৎকার, কেউ বলছে, বাঁচাও। আমি চিৎকার করি, কিন্তু শব্দটা কেবল কাঁদায় মিলিয়ে গেল। হঠাৎ সব কিছু নিরাপদে ঢুকে গেল। এরপর আমি একটা মুহূর্তের জন্য হারাই। সময়, সব কিছু থমকে গেল। তারপর বৃষ্টির শব্দের শুনতে পেলাম। জানি না কতক্ষণ পর আমি জেগে উঠি। পাখির কিচির কিচির, ভোরের হালকা আলো, সব কিছু স্বাভাবিক মনে হলেও আমার দেহ উঠতেই কঠিন। গ্রামের কিছু লোক আমাকে উদ্ধার করে নিয়ে যায়। তারা বলে, রবিন কেমন করে কেউ জানে না। তাদের চোখে সন্দেহ, ওদের মুখে কিছুটা অবিশ্বাস। ওটা তো কেবল কল্পনা, কেউ বলে। কেউ আছড়ে পড়ে, কারো চোখে পুরনো ভয়। কিন্তু রবিন, তোমার ভেতর যে বারবার মনে করিয়ে দেয়, ওখানে কি সত্যিই কিছু আছে? তুমি কি আর কখনো ফিরে যেতে চাও? তারপর শুকিয়ে ওঠা ভীত কণ্ঠে বলল, আর ওখানে খেলতে যাব না। তবে রাতে, কিছুদিন পর, গ্রামের কিছু মানুষ আবার মন্ত্রের গুঞ্জন শুনতে পায়। দূরে ক্ষীণ, ইকোযুক্ত শব্দ, ওম কালী, ফিসফিসে। মৃদু কণ্ঠে লোকেরা আবার বলে, কিছু রাত পর তারা দেখে বটগাছের তলায় একটা কালো কাপড় পরা ছায়া, আগুনের সামনে বসে। কেউ গিয়ে কাছে পৌঁছায় না, কেউ ডাকলে তারা ঢিমে হয়ে যায়। শেষে আমি। কতদিন বাদে গ্রামের বুড়োরা আবারও ওই রাতে ঘুম কেড়ে ফেলে। তাদের মুখে পুরনো ভয় ফিরে আসে। কেউ কেউ শুনে বলে, ওটা সে তান্ত্রিক মহাদেব নাথি, সে এখনো শ্মশানে আছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। কিছুদিন পর থেকেই রাতের নির্জনে গ্রামের অনেকেই ফের সেই মন্ত্রপাঠ, লাল আগুনের ঝলক শুনতে শুরু করে। দূরে মনে করা আজও অস্থিরতায় কাঁপে। এবং যদি তুমি কখনো একা, নির্বিচারে রাতের বেলা ওখানে গিয়ে দেখো, তাহলে তোমার প্রতিফলন কেবল নিজের হবে না, হয়তো তুমি আর ফিরে আসবে না। পুজো করতে লাগল। আস্তে করে কোরাস মন্ত্রপাঠের ফিসফিস করে, দূর থেকে আগুনের টুপ টুপ শব্দ, শকুনের হাহাকার চারিদিকে। তারপর তিনি বললেন, কেউ যদি ভুল করে রাতের বেলা সেখানে যায়, তাহলে সে হয়তো আর আগের মতো ফিরে আসে না। এক মুহূর্তের জন্য সব কিছু নীরব হয়ে গেল। হঠাৎ মন্ত্রপাঠের খুব জোরালো আওয়াজ। তারপর এক মুহূর্তের মধ্যে সব আবার থেমে যায়। আগামী পর্বে আমরা শুনব কি হলো রবিনের সাথে পরের দিনগুলোতে, গ্রামের লোকেরা কি করল, আর তান্ত্রিকের অতীতের আরেকটু গভীর কাহিনী। এই পর্বে শোনার জন্য ধন্যবাদ। সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন। রাতকে রাত রাখাই ভালো। আজকের গল্প এই পর্যন্ত। আবার ফিরে আসব বাকি কাহিনী নিয়ে আগামী পর্বে। ধন্যবাদ।